ভাইয়া, তোমাকে নিয়ে আম্মু আব্বু আজকে ভাবি দেখতে যাবে, সাথে আমিও যাব। ছোট বোনের কথা শুনে চমকে গেলাম। কি বলছে এসব? আমার জন্য মেয়ে দেখতে যাচ্ছে, কিন্তু কেউ আমাকে বলেনি। তার আগে জানতে হবে নীরা কার কাছে কথাটা শুনেছে। কি বললি? তোকে কে বলল কথাটা? নীরা স্বাভাবিকভাবেই বলল, আম্মু আমাকে বলেছে, আমি তোমাকে বললাম। এই সুসংবাদ দেওয়ার জন্য এখন বকশিশ দাও আমাকে। নীরা হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। কে বলল এটা সুসংবাদ? এই সংবাদটা আমার কাছে শোক সংবাদ। যাই হোক, এখন আমাকে বকশিশ দিতে হবে না তাহলে। এখনই আমি আম্মুকে বলবো এই সংবাদটা শোক সংবাদ। আমি তাড়াতাড়ি নীরার মুখ চেপে ধরলাম। পকেট থেকে তাড়াহুড়া করে 500 টাকা বের করে দিয়ে বললাম, চুপ কর, আর এই নে টাকা। যা, এখান থেকে এখন চলে যা। নীরা টাকা নিয়ে দাঁত কেলিয়ে বলল, এই তো আমার লক্ষ্মী ভাইয়া। সবেমাত্র একটা চাকরিতে জয়েন করেছি, এখন একটু ভালো মতো থাকবো, চাকরি করব আর নিজের মতো করে চলবো। না, এই থাকাটা আম্মু আর আব্বুর কাছে সহ্য হচ্ছে না। এখনই উঠে পড়ে লেগেছে আমার বিয়ের জন্য। মনে হচ্ছে পরে আর বিয়ে করার জন্য কোনো মেয়ে পাওয়া যাবে না। না না, আমি এখনই বিয়ে করতে পারবো না। এই কথা বলতে হবে আম্মুকে, তা না হলে পরে যেতে হবে পাত্রী দেখতে। এই সমস্যা তো রয়েছে, যদি আব্বুকে বলে দেয় তাহলে আমার অবস্থা দেখার মতো হবে। আমি আব্বুকে প্রচণ্ড ভয় পাই। আব্বুর সামনে গেলে মুখ দিয়ে একটা কথাও বের হয় না, রীতিমতো হাঁটু কাঁপতে থাকে। কিন্তু আম্মুকে নির্ভয়ে অনেক কথা বলতে পারি। আম্মু, আমি কি শুনছি? ঠিক শুনছস, তোর জন্য পাত্রী দেখতে যাব আজকে। আমি এখন বিয়ে করতে পারবো না। যদি আমার অমতে আমাকে পাত্রী দেখতে যাওয়ার জন্য বাধ্য করা হয়, তাহলে আমি এই যে বের হচ্ছি, আর বাসায় ফিরে আসবো না। আমি কিছু জানি না, তুই তোর আব্বুকে বল। আম্মু দিল একেবারে বাঘের ঠিকানা। না, আর বাসায় থাকা যাবে না। আজ অফিসের ছুটির দিন, তাই একটু ঘুরে আসি। আজকে রিমিতের বাসার দিকে থেকে ঘুরে আসব। মেয়েটাকে কয়েকদিন ধরে দেখি না। আমাদের বাসা থেকে রিমিতের বাসায় হেঁটে যেতে 20 মিনিটের মতো লাগে। রিক্সা দিয়ে গেলে একই সময় ব্যয় হয়, কেননা হেঁটে গেলে শর্টকাট রাস্তা দিয়ে যাওয়া যায়। রিমিদের বাসার সামনে দোকানে গিয়ে চা খেতে খেতে অপেক্ষা করতে লাগলাম। কখন যে বের হবে রিমি, একটু দেখার জন্য মনটা ছটফট করছে। রিমিকে আমি ভালোবাসি 4 বছর ধরে। এরই মধ্যে একবার বলেছিলাম, কিন্তু রিমি সেটা আব্বুকে বলে দেয়। তখন যা আমার অবস্থা করেছিল আব্বু, বলার বাইরে। থাক, ওই ইতিহাসটা আর বর্ণনা করে লাভ নেই। সেই থেকে আর বলার সাহস হয়নি আব্বুকে। এর মধ্যে বাসা থেকে আমার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু কিভাবে যে রিমিকে বলবো আমি ওকে ভালোবাসি? আগে প্রতিদিন একবার হলে রিমিদের বাসার সামনে আসতাম। এখন চাকরি হওয়ার পর থেকে আসতে পারি না, সপ্তাহে একদিন করে আসি। আমি যখন রিমিকে দেখতে আসি, তখন এই দোকানটাতে বসে চা খেয়ে সময় কাটিয়ে দেই। দোকানদার পর্যন্ত আমার ভক্ত হয়ে গেছে। কিন্তু মেয়েটা আমাকে বুঝলো না। বুঝতে পারে নাকি নাকি বুঝতে চায় না সেটাও বুঝতে পারি না। আমি ওদের বাসার সামনে আসলে ওকে আর 2 তলার বারান্দাতে দেখি না। আর ও যখন বারান্দাতে আসে, তখন আমি চলে আসি। হঠাৎ মোবাইলটা বেজে উঠল। কল রিসিভ করতে আব্বু ঝাঁঝালো কণ্ঠে বলল, হ্যালো, তুই কোথায়? তুই আর বাসায় আসবি না, এটা নাকি বলেছিস? আম্মুর সামনে পার্ট নিলেও আব্বুর সামনে আমি একদম ভেজা বিড়াল। ভয়ে ভয়ে বলেই দিলাম, না আব্বু, আমি তো বাসায় আসছি। কে বলল বাসায় আসবো না? বাসায় না আসলে থাকবো কোথায়, তুমিই বলো। আব্বুকে পামটা মেরে এই যাত্রায় বেঁচে গেলাম। আব্বু কণ্ঠ কিছুটা শীতল করে বলল, তাড়াতাড়ি চলে আয়, না হলে। তাড়াতাড়ি বলে ফেললাম, আসছি, মাত্র 20 মিনিটের মধ্যে চলে আসবো। 20 মিনিট পর তুমি আমাকে তোমার চোখের সামনে দেখতে পাবে। আম্মুকে বলে আসলাম আর বাসায় আসবো না। আম্মু সব আব্বুকে বলে দিচ্ছে। আব্বুর কথা শুনে বুঝতে পারলাম, এখন যদি বাসায় যাই তাহলে সবাই আমাকে নিয়ে পাত্রী দেখতে চলে যাবে। না যেয়ে তো কোনো উপায়ই নেই। যদি আজকে পাত্রী দেখতে যাই, তবুও আমি বিয়ে করব না। আমি রিমিকে ছাড়া বাঁচব কী করে? যদি বেঁচেও যাই, তাহলে জীবনের একটা অংশ থাকবে না।
আর একটা অংশ না থাকা মানে জীবনটাও অসম্পূর্ণ থেকে যাওয়া। রাস্তা দিয়ে হাঁটছি আর রিমির কথা ভাবছি। আমাদের প্রথম দেখা হয় পহেলা বৈশাখে। আমি তখন সেকেন্ড ইয়ারের ছাত্র। পড়ালেখার বিষয় ছিলাম বেশ উদাসীন। ঠিকমতো ভার্সিটিতে যেতাম না। আমাকে শুধু পরীক্ষার সময় ভার্সিটিতে দেখা যেত। কিন্তু পহেলা বৈশাখের আগের দিন বন্ধুদের কথা মতো সকাল সকাল আমি গিয়ে উপস্থিত হলাম ক্যাম্পাসে। মাঠে বসে আমরা বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ লক্ষ্য করলাম একটা জায়গায় জটলা বেঁধেছে। আমি আগ্রহ নিয়ে সেখানে যাই। গিয়ে দেখলাম একটা ছেলে ফুল নিয়ে হাঁটু গেড়ে বসে আছে। সামনে দাঁড়িয়ে আছে একটা কেশবতী মেয়ে। কেশবতী বলার কারণ হচ্ছে মেয়েটার কালো ঘন আর অনেক লম্বা চুল। আমি অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে আছি। আর তখনই মেয়েটা আমার পাশ কেটে চলে যায়। মেয়েটার হালকা পারফিউমের স্মেল আমাকে মাতাল করে তোলে। আমি সেই দিন থেকেই নিয়মিত ভার্সিটিতে যেতে শুরু করি, লেখাপড়া করতে নয়, মেয়েটাকে দেখতে। মেয়েটা প্রতিদিন কখন বাসায় থেকে বের হয়, কোথায় কোথায় ঘুরতে যায়, কী পছন্দ আর কী পছন্দ নয় সবটা খেয়াল করতে লাগলাম। বলতে গেলে আঠার মতো লেগে থাকতাম মেয়েটার পিছু পিছু। এভাবেই চলছে আমার দিনগুলো। তবে এখন প্রতিদিন ভার্সিটিতে আসার জন্য সবাই আমার দিকে কেমন করে যেন তাকিয়ে থাকে। ওদের কাছে মনে হয় আমি একটা জোকার, আর নয়তো পাবনা ফেরত পাগল। কে কি ভাবলো সেটা ভেবে আমার কী কাজ। এখনও আমি মেয়েটার নাম জানি না। প্রায় 1 মাস পর প্রতিদিনের মতো আজও আমি মাঠে বসে আছি। গেটের দিকে তাকিয়ে আছি আর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। একটু পর মেয়েটা গেট দিয়ে ভেতরে ঢুকতেই পিছু থেকে একটা ছেলে ডাকে। মেয়েটা স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে পড়ে। তারপর দুইজন মিলে হাসতে হাসতে ক্লাসের দিকে চলে যায়। ওদের এভাবে হাসাহাসি করা দেখে গা জ্বলে যাচ্ছিল আমার। মনে হচ্ছিল গিয়ে ঠাস করে একটা চড় মেরে বলি, অন্য ছেলেদের সাথে এভাবে হাসাহাসি করার কি দরকার? আর ছেলেটাকে চড় মেরে বলি, লজ্জা করে না ক্যাম্পাসের বড় ভাইয়ের ক্রাশের সাথে হাসাহাসি করার? গাড়ির শব্দে বাস্তবে ফিরলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম অলরেডি 10 মিনিট লেট। তাড়াতাড়ি করে কলিং বেল বাজালাম। কলিং বেল চাপতেই আব্বু আম্মু দরজা খুলে দিল। ভেতরে ঢুকে দেখলাম আব্বু আম্মু সবাই রেডি হয়ে বসে আছে আমার অপেক্ষায়। রুমের দিকে পা বাড়াতেই ছোট বোন নীরা বলে উঠল, ভাইয়া তুমি কোথায় গিয়েছিলে? এতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। তো অপেক্ষা কর, আমি যাব না। কি? আমি আব্বুকে বলবো তুমি যাবা না? না 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 বলিস না, রেডি হয়ে আসছি। এই তো লাইনে আসছ। আমি আর কথা না বাড়িয়ে রুমে গেলাম। রেডি হয়ে গাড়িতে গিয়ে বসলাম। গাড়িতে বসতেই আমার এক পাশে মা আর এক পাশে বোন নীরা এসে বসলো। ওদের বসা দেখে মনে হচ্ছে আমি ফাঁসির আসামি, আমাকে ফাঁসি দিতে নিয়ে যাওয়া হচ্ছে। গাড়ি থেকে যেন না পালাই তাই এতটা গার্ড। গাড়ি করে পাত্রী দেখতে যাচ্ছি। আমার মন ছটফট করছে, যদি আমি রিমিকে না পাই তাহলে বেঁচে কী লাভ। গাড়ি দেখি রিমিদের বাসার দিকেই যাচ্ছে। কি ব্যাপার? না, ওদের বাসার সামনে দিয়ে রাস্তাটা চলে গেছে, হয়তো অন্য জায়গায় যাওয়া হচ্ছে। সব কিছু আমার কাছে কেমন যেন লাগছে। আমি সব কিছু গুলিয়ে যাচ্ছে। এখন আমার কিছু করারই নেই। আমি চুপ করে দর্শকের মতো দেখছি। এই তো গাড়িটা রিমিদের বাসার সামনে থামানো হলো। কি ব্যাপার আব্বু, গাড়ি এইখানে থামানো হলো কেন? চুপ থাক এখন। আর কিছু বলতে পারলাম না। আমি চুপ মেরে সবার পিছনে পিছনে রিমিদের বাসার দিকে এগোচ্ছি। আমার পা কাঁপছে, হাঁটতে পারছি না। কেন যেন এমন হলো বুঝতে বাকি রইল না। রিমিদের বাসায় ভিতরে যেতে আমি আরও অবাক হয়ে গেছি। এইখানে আমার আন্টি আঙ্কেল সবাই। এখন আমার আর বুঝতে বাকি রইল না। আমি চুপ করে রিমিদের বাসায় বসে আছি। আমার পাশে আমার ছোট বোন নীরা বসে আছে। কতক্ষণ পর আমার সাথে ফাইজলামি করছে আমার ছোট বোন, আর এতে আমার রাগ হচ্ছে, কিন্তু কিছু বলতে পারছি না। এই সুযোগে সদ্ব্যবহার করে নিচ্ছে ও। কি হলো বেয়াই সাহেব, মেয়ে আগে আনছেন না কেন? আব্বু বলল। এত তো দেরি হওয়ার কথা না, আমি ডাকছি। রিমির আব্বু বলল। এই তো মামুনিকে নিয়ে আসছে, রিমির আব্বু বলল। সবাই সেই দিকে তাকালো, কিন্তু আমি তাকাতে পারলাম না। কিন্তু কাছে আসতেই সেই পারফিউমের স্মেল আমার নাকে এলো। ছোট বোনের ধাক্কায় ওর দিকে তাকালাম। কি এত ভাবছিলি? কিছু না,
কি বলতে এত ধাক্কাধাক্কি করছিলি রে? আরে নিচে নাতে গিয়ে উপরের দিকে তাকিয়ে দেখ। নীরার কথা শুনে এদিক ওদিক সবার দিকে তাকিয়ে সামনে তাকালাম। রিমিকে একটা নীল শাড়ি পরিয়ে আমার সামনে আনা হয়েছে। নীলই আমার ফেভারিট কালার। রিমিকে দেখতে পাচ্ছি না, মুখে ঘোমটা দিয়ে ঢেকে আনা হয়েছে। আম্মু রিমির ঘোমটা তুলে দিলেন। কি অপূর্ব চেহারা, ঠিক একটা পরীর মতো লাগছে। এত সুন্দর যা বলে বোঝাতে পারবো না। আমাদেরকে শরবত দিতে লাগলো রিমি। আমার এই দিকে খেয়াল নেই, আমি রিমির দিকে তাকিয়ে চেয়ে রয়েছি, চোখ ফেরাতেই পারছি না। কখনো এত কাছ থেকে দেখিনি, সব সময় দূর থেকে ভালোবেসে আসছি, তাই চোখ ফেরাতে পারছি না। কি হলো, ধরেন, এইভাবে হাঁ করে তাকিয়ে আছেন কেন? রিমি বলল। এই কথা বলার সাথে সাথে সবাই হেসে দিল। আমি লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেললাম। শরবত নেওয়ার সময় ওর হাতের সাথে আমার হাতের স্পর্শ লাগে। কি কোমল হাতখানা। মেয়েটার মনে হয় হাতটা ধরে থাকি, কিন্তু তখন আর সম্ভব হলো না। আব্বু বিয়ের কথা পাকাপাকি করে ফেলেছেন। তখন আমি বলে উঠলাম, আমি রিমির সাথে কিছু কথা বলতে চাই। তখন সবাই এমনভাবে তাকালো যেন এইমাত্র এইখানে চুরি করতে আসছে। যাও বাবা, তোমার কোনো প্রয়োজনীয় কথা থাকলে বলে ফেলা ভালো, এতে পরে আর কোনো সমস্যা হয় না, রিমির আব্বু বললেন। অনুমতি পেয়ে আমি সোজা ছাদে চলে গেলাম। আমি রিমির জন্য ছাদে অপেক্ষা করতে লাগলাম। ছাদে নানান রকম ফুল গাছ লাগানো হয়েছে। আমি যখনই একটা গোলাপ ফুলে হাত দিতে যাব, তখনই পিছন থেকে রিমি বলে উঠল, কারো জিনিসে অনুমতি ছাড়া স্পর্শ করা অন্যায়। তা ঠিকই বলেছেন, আমি বললাম। কী জন্য ছাদে আসতে বললেন? কি এমন প্রয়োজনীয় কথা আছে আমার সাথে? আমি তোমাকে বিয়ে করতে পারবো না, রিমি কাঁদো কাঁদো হয়ে বলল। কিন্তু কেন? আমি তোমার পিছনে এত সময় ব্যয় করেছি, তুমি পাত্তা দেওনি। তুমি আমাকে ভালোবাসো না, তবে কেন আমি বিয়ে করতে যাব তুমি বলো তো? মেয়েটা আমার কথা শুনে কেঁদে দিছে। আমি কি বলবো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আমি একটু ফাইজলামি করে কথাটা বলছিলাম, আমি কি একটা ফুল ছিঁড়তে পারি? অন্যদিকে চেয়ে রয়েছে মেয়েটা। আমি দেরি না করে একটা গোলাপ ছিঁড়ে হাঁটু গেড়ে রিমিকে প্রপোজ করার জন্য ফুলটা এগিয়ে দিয়ে বললাম, রিমি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আজকে আব্বু যখন আমাকে নিয়ে বিয়ের জন্য পাত্রী দেখার জন্য যাচ্ছিল, তখন আমার কেমন লেগেছিল বলে বোঝাতে পারবো না। পরে যখন আব্বু আমাকে নিয়ে তোমাদের বাসায় নিয়ে আসলেন, তখন আমার অনেক ভালো লেগেছে। রিমি আমার দিকে ফেল করে তাকিয়ে আছে। ফুলটা এগিয়ে দিয়ে বললাম, এই রিমি, নাও না ফুলটা। রিমি একটু হাসি দিয়ে হাত থেকে ফুলটা নিয়ে আমাকে বলতে লাগলো, জানেন, আমি আপনাকে আগে থেকেই অনেক ভালোবাসি। যখন আপনি আমাকে প্রপোজ করেছিলেন, তখন আমি হ্যাঁ বলে দিতে পারতাম, কিন্তু আমাদের এই ব্যাপারটা আপনার আব্বু আগে থেকেই জানতেন। তিনি আমাকে এই ব্যাপারে আপনাকে প্রশ্রয় না দিতে এবং এড়িয়ে চলতে বলেছেন, কেননা আপনার লেখাপড়া ঠিকমতো হতো না। আর যদি ভালোবাসেন তাহলে আমার জন্য সবসময় অপেক্ষা করবেন। আমার আব্বু এই কথা জানলেন কি করে? আপনার কি মনে আছে, আপনি আমাকে আর একটা ছেলেকে একদিন একসাথে হাসতে হাসতে ক্যাম্পাসে ঢুকতে দেখেছেন? হ্যাঁ, মনে আছে, কিন্তু সেই দিনের কথা আজ উঠছে কেন? পুরোটা মনে করেন, তবেই বুঝতে পারবেন। কথাটা বলে রিমি চলে গেল। আমি ভাবতে লাগলাম সেই দিনের কথা। মেয়েটার ক্লাসে গিয়ে দেখলাম স্যার আসেননি। এই সুযোগে ছেলেটাকে এক প্রকার জোর করে নিয়ে আসলাম ক্যাম্পাসের পিছনের জঙ্গলে। ওই মেয়েটার সাথে এত হাসাহাসি করে কথা বলতে কে বলেছে তোমাকে? ওই মেয়ে কাকে বলছেন? ওর নাম রিমি, আর আমরা দুইজন বেস্ট ফ্রেন্ড, তাই আমরা হাসাহাসি করব নাকি গলা ধরে কান্না করব সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আর কোনো দিন রিমির আশেপাশে দেখলে খবর আছে বলে দিলাম। আপনার কথা শুনতে আমার বয়েই গেছে। আমি কিছু বলার আগেই আমার বন্ধুরা মিলে আচ্ছা মতো রাম ধোলাই দিল ছেলেটাকে। ধোলাই শেষে ওকে ক্লাসে পাঠিয়ে দিলাম। ছেলেটা একটু ঘাটতেরা, কিন্তু অনেক কাজের। ওর জন্য আজ মেয়েটার নাম জানতে পারলাম। ক্লাসে পাঠিয়ে দিয়ে আমরা যখনই মাঠে এসে দাঁড়াই, পিছন থেকে কেউ একজন আমার শার্ট ধরে হালকা টান দেয়। কেড়ে বলে মুখ ঘোরাতে গালের ঠাস করে একটা চড় পড়ে। আপনি পেয়েছেনটা কি?
যে আমার সাথে হেসে কথা বলবে তাকে মারবেন ধরে? আমি কি আপনার কেনা গোলাম নাকি? রিমি, আমাকে ভুল বুঝবেন না। রিমি আমার কথা না শুনে চলে যেতে লাগলো। আমার কথাটা শুনুন রিমি, প্লিজ একটাবার আমার কথাটা শুনুন। আপনার কোনো কথা আমি শুনতে চাই না। বেশি বাড়াবাড়ি করলে আপনার বাবাকে সবটা বলে দেব। আমি আর কিছুই বললাম না, কারণ আব্বুকে আমি অনেক ভয় পাই। আব্বুকে কিছু বললে আব্বু আমাকে এই ভার্সিটিতে আর পড়তেই দেবে না। এখানে না থাকলে তো রিমিকে দেখতেই পাবো না। তাই সিদ্ধান্ত নিলাম রিমিকে নিয়ে কিছু বলবো না আর। মাস তিনেক আমি রিমিকে ফলো করলাম না। এই 3 মাস আমি খুব মনোযোগ দিয়ে পড়ে পরীক্ষা দিলাম। বেশ ভালোই পরীক্ষা হয়েছিল। আমার বিশ্বাস পাশ হয়ে যাবে। আজ পরীক্ষার রেজাল্ট দিবে, তাই সকাল সকাল ভার্সিটিতে চলে গেলাম। একটু পর নোটিশ বোর্ডে রেজাল্ট লাগিয়ে দিল। বাকিরা সবাই রেজাল্ট দেখার জন্য ধাক্কাধাক্কি শুরু করেছে। দেখে আমি সেখানে আর গেলাম না। একটু পর রিমি আমার সামনে এসে আমাকে বলল, আপনি যদি এভাবে লেখাপড়া করতেন তবে ফার্স্ট ইয়ারেও ভালো রেজাল্ট হতো। আমি রিমির কথা বুঝতে না পেরে রেজাল্ট দেখার জন্য গেলাম। সিজিপিএ 3.87 পেয়েছি, আর ফার্স্ট ইয়ারে ছিল 3.08। আমার খুশি কে দেখে। খুশিতে রিমিকে প্রপোজ করে দিলাম, যার ফলে রিমি গিয়ে আব্বুকে বলে আমাকে শায়েস্তা করার কথা। কি হলো, নিচে যাবেন না? রিমির কথায় বাস্তবে ফিরলাম। কথা নাড়িয়ে রিমির পিছু পিছু নিচে গেলাম। আমাদের বিয়েটা পাকা হয়ে গেছে। সামনের মাসে বিয়ে। এখন আর রিমিকে নিয়ে চলাফেরা করতে কোনো বাধা নেই। তবু একটা বাধার সামনে। এখন আর সময় দিতে পারি না রিমিকে। অফিসে যেতে হয়। অফিস না করলে তো আর রিমির জন্য ফুচকা খাওয়ানোর টাকাটা মিল করতে পারবো না। সমাপ্ত।